আপনি জাতীয় পার্টিকে মানুষ লাল কার্ড দেয়নি, দিয়েছে। আওয়ামী লীগকে লাল কার্ড দিত, মানুষ তো দেখেছে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ কি করেছে। আপনি সেই সুযোগ দিলেন না কেন? দিলেন না কারণ আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ড, মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে ট্র্যাক রেকর্ড আছে এটা তো আপনারা সম্মিলিতভাবে ভাঙতে পারবেন না, কোনোদিনই পারবেন না। এবং পারবেন না বলেই আপনারা জানেন যে এই দলটিকে অনুপস্থিত করা ছাড়া জামাতকে প্রধান বিরোধী দল বানানো সম্ভব না। বিএনপি গণমাধ্যম বলে তো একটা বিষয় আছে, পত্রপত্রিকা থাকে। 72 থেকে 75 সালেও পত্রপত্রিকা বেরিয়েছিল। আমি অনুরোধ করবো কোনো ডকুমেন্টস তারা যেন ভবিষ্যতে প্রদর্শন করে কথাটা বলেন। সিরাজ শিকদার তারপরেও মাঝখানে বাক্যটুকু লাল ঘোড়া দাবড়াই দেবো, তার আগে কি বলেছিলেন বঙ্গবন্ধু, পরের লাইন কি বলেছিলেন তা না বলে লাল ঘোড়া দাবড়াই দেবো, এটা বলা মানে হচ্ছে সিরাজ শিকদারকে বঙ্গবন্ধু নিজ হাতে খুন করে ফেলেছেন। আর হচ্ছে ওই যে জাল পড়া একটি ছবি 74-এর দুর্ভিক্ষের সময়। এখন সদ্য স্বাধীন একটি দেশ, আপনি দেখুন যে গণ অভ্যুত্থানের পরেই আমাদের দেশের আইন শৃঙ্খলার কি পরিস্থিতি হলো, স্বাধীনতার 54 বছর পরে। আর সদ্য স্বাধীন এই আন্তর্জাতিক বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের চোখরাঙানি, যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর ইত্যাদি সবকিছুর মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, যেখানে কোনো কালভার্ট নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই, মানুষ খেতে পারে না, ও শরণার্থী হয়ে গেছে 1.5 কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ এখানে প্রাণ দিয়েছে, এমন কোনো বাড়িঘর নাই যেখানে পাকিস্তানিদের থাবা পড়ে নাই। সেই জায়গাতে তারা বলছে নাকি যিনি মুক্তিযুদ্ধের নেতা, প্রধান নেতা, যার নামে মুক্তিযোদ্ধারা স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছে সর্বস্বপন করে, তিনি হাজার হাজার মানুষ খুন করতে শুরু করে দিয়েছেন। তার মানে একটা যুক্তিসঙ্গত একটা বিষয় থাকবে তো। এবং এই যে এইভাবে কথা বলা, এবং আপনি দেখুন যে এরকম এগুলো হচ্ছে একটা ন্যারেটিভ, বয়ান উৎপাদন করা, যে তোফায়েল আহমেদ খুনি, তোফায়েল আহমেদ এর আগে 69-ও খুন করেছেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি ছিলেন, এই যে গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা। তো আমরা যখন এই বিষয়গুলো নিয়ে সমালোচনা করি, যে কারণে সম্পর্কে সমালোচনা হতে পারে, তোফায়েল আহমেদ সম্পর্কে যখন এত আগ্রাসী মন্তব্য করা হয়, তাহলে ভাই জামাতে ইসলামীর যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের এই সমস্ত বক্তব্য গণমাধ্যমে একদম চমৎকারভাবে উদ্ধৃতি আছে, যে কোনো জায়গায় গেলে আপনি পাবেন যে 71 সালের পুরো 9 মাস তারা কিভাবে কি করেছেন, তাদের সম্পর্কে কেন কোনো কথা বলা হয় না? শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে একটা ক্ষমা প্রার্থনা করলেই তাদেরকে ক্ষমা প্রার্থনা, তাহলে তোফায়েল সাহেব সম্পর্কে কথা বলা হলো না কেন? তার মানে এটা হলো ওই সেই রসুনের প্রান্তটি এক, যে পাকিস্তানের যে আদর্শ থেকে বিচ্যুত হয়ে বাংলাদেশ হয়েছিল, ওই জায়গাটিতে আমাদের হয়তো একমত আছে। পাকিস্তানও নয়, ভারতও নয়। এবং ভারতের সাথে যেভাবে আমরা চোখে চোখ রেখে কথা বলবো, পাকিস্তানের সাথেও আমাদের চোখে চোখ রেখে কথা বলবো। এবং আপনি দেখুন যে বঙ্গবন্ধু কি করে ওয়াইসিতে যুক্ত হয়, এবং ভারতের সাথে এত ভালো সম্পর্ক থাকবার পরেও কি করে মুক্তিযুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সদস্যরা চলে যায়। কাজে সবকিছুই স্বাধীন বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত মেরুদণ্ড এখানে প্রকাশ করে। আপনি দেখুন বারবার বলা হয় ভারতীয় আধিপত্যবাদ। এই 18 মাসে অন্তর্বর্তী সরকারের সময় আমাদের সবচেয়ে উচ্চারিত যে শব্দ, একটা সংস্কার, একটা ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি। কি রাজনীতি করলেন? সেই রাজনীতিটি হচ্ছে আমরা পেঁয়াজ আনবো, আমরা কোরবানির গরু আনবো, আমরা সুতা আমদানি 140% বাড়িয়ে দেবো, খালি আমরা বিশ্বকাপ ক্রিকেটটি খেলবো না, কারণ সেখানে গেলে বাংলাদেশের নাম হয়ে যেতে পারে। আর কি করব? আমরা শিশুদের টিকা দিব না, কারণ এটা ভারতীয় টিকা। আপনি চিন্তা করুন, এই বুদ্ধি নিয়ে এবং এই যুক্তিবোধ নিয়ে একটা দেশের সমস্ত ক্ষমতা নিয়ে বসেছিল এই অন্তর্বর্তীকালী সরকার, এবং তারা যে 1/11-এর সময় যে বিরাজনীতি করার অর্ধসমাপ্ত স্বপ্ন দেখেছিল, সেইটাই পূর্ণ করার একটা চেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সংস্কার কর্মসূচি। বিএনপি এবং আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলগুলো যেগুলো প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে, যতই সমালোচনা করি না কেন, বাংলাদেশের রাজনৈতিক দল তো এই দুটোই দাঁড়িয়েছে, যাদের অন্তত 15 থেকে 20 লক্ষ লোক একটি মিছিল করলে চলে আসবে। তাহলে তাদের হাতে পায়ে শেকল পরানোর বন্দোবস্ত করার চেষ্টা হচ্ছে এই সংস্কার কমিশনে। কোন রাজনৈতিক দলের নেতা সরকার প্রধান হবে নাকি দলের প্রধান হবে, এটাকে আরেকজন মিলে ঠিক করে আসবেন। যুক্তরাষ্ট্র ফেরত একজন ভদ্রলোক, নামের আগে ডক্টরেট থাকলে তিনি যা খুশি তাই বসায় দিতে পারেন। তাহলে আপনারা একটা রাজনৈতিক দল করে ফেলেন না। মানুষ সেই দলকে ভোট দেবে কি না দেবে, এটা তো ভোটের মধ্যে নির্ধারিত হবে। আর শুধু আল্লাহর রহমত তো সকলের প্রতি আছে, শুধু জামাতের প্রতি আল্লাহর রহমত আছে কিনা? রাশিদ ভাই যে বললেন আল্লাহর রহমতে আপনারা এত বলতেন না, আল্লাহর রহমত সবার প্রতিই ছিল। এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতার ফল, তাদের আপ্রাণ চেষ্টা যে আওয়ামী লীগকে অনুপস্থিত করে দিয়ে। এবং এই আওয়ামী লীগকে অনুপস্থিত কি করে করা হলো? যে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করা হলো, যেখানে 33টি দল মিলে ঠিক করে ফেললো এটা জাতীয় ঐক্যমত্য। আপনারা এখানে আমরা 4 জন আছি, 3 জনে মিলে ঠিক করে ফেললো জাতীয় ঐক্যমত্য, বলে আমরা ঠিক করে দেবো এটা হয়। আপনি জাতীয় পার্টিকে মানুষ লাল কার্ড দেয়নি, দিয়েছে। আওয়ামী লীগকে লাল কার্ড দিত, মানুষ তো দেখেছে 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ কি করেছে। আপনি সেই সুযোগ দিলেন না কেন? দিলেন না কারণ আওয়ামী লীগের ট্র্যাক রেকর্ড, মুক্তিযুদ্ধের নেতৃত্বের যে ট্র্যাক রেকর্ড আছে, এটা তো আপনারা সম্মিলিতভাবে ভাঙতে পারবেন না, কোনোদিনই পারবেন না। এবং পারবেন না বলেই আপনারা জানেন যে এই দলটিকে অনুপস্থিত করা ছাড়া জামাতকে প্রধান বিরোধী দল বানানো সম্ভব না। বিএনপি যদি 2/3 হতো প্রধান বিরোধী দল হিসেবে, তো আওয়ামী লীগই আসতো। আপনার ভোটে দিয়ে দেখতেন। সে 2004 সালের যে 65টি জেলায় একসাথে বোমা হামলা হলো, হুমায়ুন আজাদের উপরে হামলা হলো, আপনার পরবর্তীতে ব্লগার 63টি জেলায়, আমি যদি ভুল না করি 63টি জেলা, একই কথা, 63-65। আপনি যে 12-13 জনের হামলা হলো, এগুলোতে রাজনৈতিক সম্পৃক্ততা নেই। 21শে আগস্টে গ্রেনেড হামলাতে রাজনৈতিক সম্পৃক্ততা নেই।
এখন আপনি খুঁজতে চাইলে কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? জামাতের হাতে তো সবচেয়ে বেশি রক্ত। আপনি জামাতকে আপনি সাথে নিয়ে তো আহ্লাদ করে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন করতে পারেন। আর আওয়ামী লীগের এই 36 দিনের আচরণের কারণে আপনি তার নেতাদের যাদের ফৌজদারি আইন আছে, এটা একটা মতামত মানেই যেটাকে গ্রাহ্য করতে হবে তা না, এটা আপনি জনগণের কাছে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে আপনারা যতই বলুন না কেন যে আওয়ামী লীগকে এই গায়ের জোরে আপনারা বাইর করে রাখতে পারবেন, কতদিন রাখবেন? এরা তো ভাই জামাতে ইসলামী নয়, জাতীয় পার্টি নয়, এমনকি মুসলিম লীগও নয়। আপনি 18 মাসে আপনি 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না, তাদেরকে কোনো জামিন দিচ্ছেন না। এই কি অর্থ দাঁড়াচ্ছে? আপনি সারা দেশে জেলখানা ভরে গেছে আপনার আওয়ামী লীগের কর্মীদেরকে, আপনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ করছেন না। আপনি কি দাঁড়াচ্ছে? আপনারা বলছেন একটা আইন, অন্য সব ক্ষেত্রে আপনি আহ্বান করেন শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসে। আমার আহ্বানটা শেষ করছি। আমি শেখ হাসিনা, আপনি আপনাদের নেতা নেত্রীর ব্যাপারে আমি কথা বলছি না, আমি আইনের শাসনের কথা বলছি। আমার আহ্বান কিছু না, যে যা কাজ করবে সে তার ফল পাবে। আমার কথা হচ্ছে এই যে একটা তাল গাছ কেটে বাড়িতে নিয়ে বসে থাকার যে ধারণাটি করলো অন্তর্বর্তীকালীন সরকার, এইটা রাজনীতিবিদরা বুঝেও না বোঝার ভান করছে কেন? কারণ হচ্ছে তারা চেয়েছে যে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে। কারণ আওয়ামী লীগ বিএনপি থাকলেই এই দেশের রাজনীতি বিরোধীদের খুব অসুবিধা হয়। দুটোকে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো, যেহেতু পারা যাচ্ছে না অন্তত একটিকে বাদ দিই। তাহলে একটা বিএনপিকে, যেহেতু একটা সরকারি দল থাকা মানে তার বিরুদ্ধে সমালোচনা যাবে, এবং বিএনপির বিরুদ্ধে সমালোচনা গেলে তারপরে টানটা কারে আসবে? জামাতের আসবে। সহজ হিসাব। এবং ওই জায়গাতে আমাদের কথা হচ্ছে এত সহজ হিসাব কর, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে যা অপরাধ করেছে, এখন তো আপনার স্নাইপার রাইফেলের কথাও আমরা শুনলাম, কাজে আমরা সাদা চোখে যা দেখেছি সবই কি সত্য? আমরা তো এখন দেখতে পাচ্ছি যে অনেক গুপ্ত এখানে ছিল, তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়ে বসে আছে। তাহলে খুনগুলা কি সব আওয়ামী লীগ করেনি? এমনও তো হতে পারে, আমরা তো কিছু জানি না। তা কাজেই এই জানার জন্য তো আসলে আইন কানুন এবং বিচার বিবেচনা দরকার। আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতে চাই, যা নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তার পরিণতি তো আমরা দেখেছি। দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি 32 নম্বর কিভাবে ভাঙা হলো। আমরা এই সাম্প্রদায়িক যে হামলাগুলো, আমরা যে রাজনৈতিক যে হামলাগুলো আমরা দেখেছি, তাতে বোঝা যায় না যে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিরোধী ছিল? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা বা মাজার ভাঙা, ইতিহাস বিকৃতি, বই পুস্তক থেকে সরিয়ে দেওয়া, 7ই মার্চের বিরুদ্ধে করা, 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ পালন না করা, এই সমস্ত কি ইঙ্গিত দেয়? আমি আসছি ওইটার ধারাবাহিকতার সাথে, এই সব দৃষ্টিভঙ্গির সাথে ইউনূস সাহেবের এই দৃষ্টিভঙ্গির মিল আছে। ইউনূস সাহেব শিশু হত্যা নিয়ে কথা বলবেন না, ইউনূস সাহেব তরুণদের চাকরি নিয়ে কথা বলবেন না, পড়াশোনা নিয়ে কথা বলবেন না, কারণ তার এজেন্ডাইটিতে হচ্ছে যে কোনোভাবে ক্ষমতার ভাগ বটোয়ারা করে বিরাজনীতিকরণ করার মাধ্যমে দেশে একটা শূন্য গর্ভ পরিস্থিতি তৈরি করে পাকিস্তানমুখী যাত্রা করা, এবং সেটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি।